মেজাজটা একেবারেই ঠিক নেই আজ প্রফেসর চ্যালেঞ্জারের। রিডিং রুমের চৌকাঠে দাঁড়িয়ে শুনতে পেলাম তার বাড়ি কাঁপানো গুরুগম্ভীর কণ্ঠস্বর। কি পেয়েছেন শুনি? হ্যাঁ, দুবার বললাম রং নাম্বার, তারপরেও করছেন। কি ভেবেছেন আপনি আমার মতো একজন বিজ্ঞানীর গবেষণায় এইরকম বাধা আসতেই থাকবে আর মুখ বুজে তাই সহ্য করব ভেবেছেন? কিছুতেই না। ডাকুন আপনার ম্যানেজারকে, শিক্ষা আজকে আমি আপনাকে দিয়েই ছাড়ব। ও, আপনি ম্যানেজার? তো ম্যানেজ করা শেখেননি কেন? আপনার গোবর পড়া মাথায় যে বিষয় কোশ্মিন কালেও ঢুকবে না সেই রকম একটা গবেষণা থেকে আমাকে তুলে এনে বিরক্ত করা তো শিখেছেন খুব। বুঝেছি, আপনাকে দিয়ে হবে না। ডাকুন আপনার সুপারিনটেন্ডেন্টকে। নেই? না থাকুক, মরুক গিয়ে যেখানে খুশি। কিন্তু শেষবারের মতো হুঁশিয়ার করে দিচ্ছি আপনাকে, ফের যদি আমাকে জ্বালিয়েছেন তো সোজা আদালত দেখিয়ে ছাড়বো। জানেন জানেন পড়শির মুরগির কোঁকর কানের ওপর অত্যাচার, এই রায় দিয়েছে আদালত। টেলিফোনের ক্রিং ক্রিং যে আরো কত বেশি ভয়ানক, এই সহজ কথাটা অন্তত নিশ্চয়ই আপনার মোটা মাথায় ঢুকবে। আর একটি বার যদি আমাকে জ্বালাতন করেছেন তো সোজা আপনার নামে মামলা ঠুকে দেবো, তারপর বুঝবেন ঠেলা। দ্বিতীয়বার আর সাবধান করা হবে না, মনে থাকে যেন। ঠকাস করে ক্রেডেলের রিসিভার আছড়ে রাখলেন চ্যালেঞ্জার। যা থাকে কপালে ভেবে ঢুকে পড়লাম। ঢুকেই বুঝলাম মারাত্মক ভুল হয়ে গেছে। রিসিভার রেখে ভয়ঙ্কর গতিতে ঘুরে দাঁড়ালেন চ্যালেঞ্জার। আমাকে দেখে আরও ক্ষেপে গেলেন। খাড়া হয়ে উঠল চুল, হাপড়ের মতো ওঠানামা করতে লাগলো বিশাল রোমশ মুখ। কটমটে ক্রুদ্ধ উদ্ধত ধূসর চোখে আমার আপাদ মস্তক একবার চোখ বুলিয়ে নিলেন। আমি প্রমাদ গুনলাম। শয়তানের গোষ্ঠী! শুরু হয়ে গেল কড়ি কাঠ কাঁপানো চিৎকার। কষ্ট করে কামাই করা টাকা ট্যাক্সের পেছনে যাচ্ছে লোকের, আর সেই টাকার কিনা এইভাবে শ্রাদ্ধ। গাদা গাদা মাইনে নিচ্ছে বেটারা, কাজের বেলায় ঠন ঠন। বুড়ো আঙুল নাড়লেন চ্যালেঞ্জার আমার দিকে করে। আর কি নির্লজ্জ বেহায়া! গালাগাল দিচ্ছি তাও হাসছে। গেল গেল আজকের সকালটা গেল। গোদের উপর বিষ পোড়ার মতো আবার এসে হাজির হয়েছ তুমি। মাথা মোটা বসটা পাঠিয়েছে বুঝি? হ্যাঁ, ইন্টারভিউ নেবার মতলব? দেখো বাবা, বন্ধুর মতো 100 বার এসো এ বাড়িতে, কিচ্ছু বলবো না, খাতির যত্ন করব, কিন্তু খবরের কাগজের কাজ নিয়ে এলে দূর দূর করে তাড়াবো। বুঝতে পেরেছ? পাগলের মতো পকেট হাতড়াচ্ছি আমি। অনেক কাগজের ভিড়ে ম্যাকারডেলের চিঠিটা আর হাতে ঠেকছে না কিছুতেই। আচমকা আরেকটা কি কথা যেন মনে পড়ে গেল চ্যালেঞ্জারের। চেহারা দেখেই বুঝলাম আরও খারাপ হয়ে যাচ্ছে তার মেজাজ। ভালুকের মতো লাফাতে লাফাতে বিরাট সেক্রেটারিয়েট টেবিলটার কাছে গিয়ে দাঁড়ালেন। পেপার ওয়েট চাপা দেওয়া এক টুকরো খবরের কাগজের কাটিং ছোঁ মেরে তুলে নিয়ে এগিয়ে এলেন। আমার নাকের নিচে কাটিংটা নাড়াতে নাড়াতে চাপা ভয়ঙ্কর গলায় বললেন, রাত জেগে লিখেছ নিশ্চয়ই? কষ্ট করে আমার নামটা ঢুকিয়ে দেওয়ার জন্য অজস্র ধন্যবাদ। তোমার চেয়ে বড় গাধা সৃষ্টি হয়েছে আজ পর্যন্ত। যা জানো না সেটা নিয়ে পণ্ডিতি। সোলেনহোফেন স্লেটসে সম্প্রতি আবিষ্কৃত সরীসৃপদের জীবাশ্ম সম্পর্কে তুমি কি জানো? প্যারাগ্রাফটা শুরু থেকেই মেজাজ খারাপ হয়ে গেছে আমার। আহা, কি লেখা! নোবেল প্রাইজ দিয়ে দেওয়া উচিত। প্রফেসর জি.ই. চ্যালেঞ্জার, যিনি কিনা এই যুগের শ্রেষ্ঠ বৈজ্ঞানিকদের মধ্যে অন্যতম। ঠিকই তো লিখেছি, আপনি কি শ্রেষ্ঠ বৈজ্ঞানিক নন? আমার মুখে মুখে কথা! চেঁচিয়ে বাড়ি ফাটিয়ে ফেলার অবস্থা করলেন চ্যালেঞ্জার। মুখ ভেঙচে বললেন, ঠিকই তো লিখেছি। আমাকে খাটো করে দেখানোর স্পর্ধা তুমি কোথায় পেলে? অন্যতম বিজ্ঞানী। তা আমার সমকক্ষ আরো 2-1 বিজ্ঞানীর নাম শুনি তো। সামারলি নিশ্চয়ই একজন। আরে না না, কি যে বলেন, উনি বিজ্ঞানী হলেন কবে থেকে? উনি? না, আমার শব্দ চয়নে কেবলই ভুল হচ্ছে দেখছি। অন্যতম কথাটা লেখা একেবারেই উচিত হয়নি আমার। আসলে আমি একটি গাধা। ঠিকই বলেছেন। মন জোগানো কথায় কাজ হলো। খাড়া চুল আবার স্বাভাবিক হয়ে এলো চ্যালেঞ্জারের।
কিন্তু নিঃশ্বাসের দ্রুততা কমেনি এখনো। মাই ডিয়ার, গায়ের জোরে সম্মান আদায় করার জন্য এমন করছি এটা ভেবো না। চেঁচানো বন্ধ হয়েছে চ্যালেঞ্জারের। হুঁশিয়ার থাকতে হয় আমাকে। ব্যাটারা তো সারাক্ষণই আমার পেছনে লেগে আছে। যদি একটু খুঁত বের করতে পারে দোষ পায়, কেবলই এই চেষ্টা। কিন্তু পাবে কোথায়? আমি কি ওদের মতো হাঁদারাম নাকি? হ্যাঁ, দাঁড়িয়ে রইলে কেন? বসো। এমন আস্তে করে বসলাম চেয়ারটায় যেন কাচের তৈরি, ভেঙে যাবে। রাগ পড়েছে চ্যালেঞ্জারের। কোনো কারণে এখন যদি আবার রেগে যান তো তোষামোদেও কাজ হবে না, রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে আসবেন আমাকে। চিঠিটা আমি পেয়েছি এতক্ষণে। অতি সন্তর্পণে খুলতে খুলতে বললাম, মিস্টার ম্যাকারডালের চিঠি। পড়ব? পড়ি। মিস্টার মানে সেই ম্যাকারডাল, সম্পাদক? মনে পড়েছে, খুব একটা খারাপ না। বজ্জাতদের মধ্যে এই লোকটাই একটু ভালো। আপনার সম্পর্কে তার ধারণা খুব উঁচু, ভীষণ শ্রদ্ধা। কোনো কাজে আটকে গেলে উদ্ধারের অন্য কোনো উপায় না দেখলে আপনারই শরণাপন্ন হন। এটাও তেমনি একটি কাজ। মেজাজ একেবারে নরম হয়ে গেল চ্যালেঞ্জারের। টেবিলে কনুই রেখে গরিলার মতো হাত দুটো ছড়িয়ে দিয়ে দাড়িতে ছাওয়া থুতনি সামান্য উপরে তুলে রোমশ ভুরুর নিচের চোখ দুটো আধবোজা করে এক বিশেষ দৃষ্টিতে তাকালেন আমার দিকে। অনেক কষ্টে পেট ফাটা হাসি রোধ করে পড়তে শুরু করলাম। লিখেছেন, মিস্টার ম্যালন, এক্ষুনি রওনা হয়ে যান। শ্রদ্ধেয় বন্ধু প্রফেসর চ্যালেঞ্জারের সঙ্গে দেখা করে তাঁর সহযোগিতা প্রার্থনা করুন। হ্যামস্টেডের হোয়াইট ফায়ার্স ম্যানসনে থিওডোর নেমর নামে একজন ল্যাটাভিয়ান থাকেন। ভদ্রলোক বলে বেড়াচ্ছেন একটা অদ্ভুত মেশিন নাকি আবিষ্কার করেছেন। অসাধারণ মেশিন। রেঞ্জের ভেতর থাকলে যে কোনো পদার্থকে চোখের নিমেষে গুঁড়িয়ে দিতে পারে, যে কোনো পদার্থকে অণু পরমাণুতে বিশ্লিষ্ট করে দিতে পারে, আবার ফিরিয়ে আনতে পারে আগের অবস্থায়। মেশিনটার ভয়াবহতা ভেবে দেখুন একবার। এই যুগের চেহারা পাল্টে দিতে পারে, মারাত্মক অস্ত্র হিসেবে ব্যবহার হতে পারে। সাময়িকভাবে যে কোনো যুদ্ধজাহাজ বা সৈন্যদলকে অ্যাটম বানিয়ে রেখে দেওয়া যাবে ভবিষ্যতে ব্যবহারের জন্যে। যে রাষ্ট্রের হাতে থাকবে এই অস্ত্র, পৃথিবীর মালিক হয়ে যাবে তারা। আবিষ্কারটা বিক্রি করতে আগ্রহী নেমার প্রচার করে বেড়াচ্ছেন। দেখা পেতে অসুবিধে হবে না। সঙ্গে একটা কার্ড দিলাম। বাড়ির দরজায় দাঁড়িয়ে এটা দেখালেই নেমারের দেখা পাওয়া যাবে। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, পৃথিবীর স্বার্থে প্রফেসর চ্যালেঞ্জারকে নিয়ে দেখা করুন তাঁর সাথে। যে লোক এমন মেশিন আবিষ্কার করতে পারেন তিনি সোজা লোক নন। তাকে জব্দ করতে হলে কিংবা বোঝাতে হলে শ্রদ্ধেয় প্রফেসর চ্যালেঞ্জার ছাড়া আর কোনো দ্বিতীয় ব্যক্তির কথা মনে পড়ছে না আমার। কিছু করতে পারলেন কিনা আজ রাতেই খবর চাই। চিঠিটা আবার ভাঁজ করে রাখতে রাখতে বললাম, আপনাকে ছাড়া কোনো উপায় নেই। প্লিজ প্রফেসর, চলুন। ঠিকই, উপায় নেই, কারণ এমন মেশিন ম্যানের বিরোধিতা করা যার তার কর্ম নয়। বয়সে কাঁচা হলেও সবসময় দেখে আসছি তোমার বুদ্ধিটা বেশ পাকা। এমনিতেই তো সকালটা মাটি করে দিল টেলিফোন। বেটাদের অত্যাচারে কাজটা আর শেষ করতে পারলামই না। কি কাজ জানো? ইটালির ওই যে জোচ্চোর নামকা ওয়াস্তে বিজ্ঞানী ম্যাজোটি, কড়া করে লিখেছিলাম তাকে। নিরক্ষীয় উই পোকার শক্তির বৃদ্ধি নিয়ে ওর ভুলভাল কেচ্ছার 12টা বাজাচ্ছিলাম। বাগড়া দিল হতচ্ছাড়া টেলিফোন। তা যাকে রাতে ঝাড়বো ভণ্ডটাকে। তা এখন বলো, তোমার জন্য আমাকে কি করতে হবে? আপাতত আমার সঙ্গে থিওডোর নেমরের ওখানে গেলেই ধন্য হব। আপনি শুনছেন স্যার আর্থার কোনান ডয়েলের লেখা ডিসইন্টিগ্রেশন মেশিনের বাংলা রূপান্তর, ভয়ঙ্কর খেলা। প্রিয় শ্রোতা বন্ধু, আমাদের গল্পগুলো যেমন প্রতিবারই আপনাদের আনন্দ দেয়, এই বিদেশি গল্পটি ঠিক সেই একই রকম আনন্দ দেবে আমরা আশা করছি। তবে গল্প শোনার আগে আমাদের চ্যানেলটিকে এখনও যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন, অথবা গল্প শোনার পরও সাবস্ক্রাইব করতে পারেন। বিভিন্ন স্বাদের গল্প শোনার জন্যে আমাদের চ্যানেলে লাইক, কমেন্ট আর শেয়ারের কথাও কিন্তু ভুলবেন না। আসুন
শুরু করছি আজকের গল্প, ভয়ঙ্কর খেলা। অক্টোবরের সুন্দর সকালে নেমে এলাম মাটির নিচে সুড়ঙ্গে, চেপে বসলাম টিউব ট্রেনে, ছুটলাম উত্তর লন্ডনের উদ্দেশ্যে। পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাড়িতে থাকে থিওডোর নেমার। বেল টিপতে দরজা খুলে দিল পুরুষ সেক্রেটারি। সুসজ্জিত ড্রয়িং রুমে বসালো, আমার দেওয়া কার্ডটা নিয়ে ভেতরে চলে গেল। অপেক্ষা করতে লাগলাম। আধ ঘন্টা পেরিয়ে গেল, তবু সেক্রেটারির দেখা নেই। এদিকে খেপে যাচ্ছেন চ্যালেঞ্জার, শঙ্কিত হয়ে পড়ছি আমি ক্রমেই। আরও দেরি হলে কোন কাণ্ড ঘটিয়ে বসেন ভগবানই জানেন। আর চোখে দেখলাম চুল খাড়া হয়ে উঠছে তাঁর। আর বোধহয় দুর্ঘটনা ঠেকানো গেল না। ঠিক এই সময় দরজা খুলে ঘরে ঢুকলো সেক্রেটারি। ডাকলো, আসুন স্যার, দেখা করবেন এবার আপনাদের সাথে। একটা কড়া কথা বলতে গিয়েও থেমে গেলেন চ্যালেঞ্জার। সেক্রেটারির দেখানো পথে এগোতে থাকলাম। নেমারের অফিস রুমে ঢোকার সময় আমাকে প্রায় ধাক্কা দিয়ে বেরিয়ে গেল একজন লোক। চকচকে টপ হ্যাট মাথায়, ঘন কোচকানো ভেড়ার লোমে তৈরি আস্ত্রাখান কোট। সম্পন্ন বুদ্ধিমান চেহারা দেখে অনুমান করলাম রাজকর্মচারী হবে, সম্ভবত রাশিয়ান। আমরা ঘরে ঢুকতে পেছনে দরজা বন্ধ করে দিয়ে সেক্রেটারি চলে গেল। ঘরের ঠিক মাঝখানে বিশাল টেবিলের ওপাশে চেয়ারে বসে আছেন নেমার। মোটাসোটা ভারী শরীর, বিশাল মুখটা দেখলে মাখানো ময়দার তালের কথা মনে পড়ে। রঙও অনেকটা ওই রকম, তেলতেলে চামড়া, সারা মুখে ব্রণ আর মেচেতার দাগ। চোখের মনে সাদাটে, বেড়ালের চোখের মতো। কাঁটা কাঁটা খাড়া কিছু লোম রয়েছে ওপরের ঠোঁটে, নাকের নিচে গোঁফ। ঠোঁটের কোণ থেকে লালা গড়াচ্ছে। গেরুয়া রঙের ভুরু জোড়ার ওপর থেকে আরম্ভ হয়েছে করটি। এরকম চওড়া কপাল জীবনে দেখিনি আমি। বিশাল মাথা, সব মিলিয়ে বিভৎস চেহারা। জেন্টলম্যান, আমাদের সম্বোধন করল নেমার। বসুন। নেইমার ডিসইন্টিগ্রেটর সম্পর্কে জানতে এসেছেন নিশ্চয়ই? হ্যাঁ। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে? আমি গেজেট পত্রিকার রিপোর্টার, আর ইনি বিশ্ববিখ্যাত প্রফেসর চ্যালেঞ্জার। হ্যাঁ, সত্যি বিখ্যাত, ইউরোপের সবাই জানে। যাই হোক, যদি মেশিনের ফর্মুলা কিনতে এসে থাকেন তো বলতেই হবে দেরি করে ফেলেছেন। ঠিক করেছিলাম আগে যে আসবে তার কাছেই বিক্রি করব। দেরি করে ফেলেছে ব্রিটিশ সরকার। তার দেশে তৈরি হলো যন্ত্রটা, অথচ হাত ফসকে চলে যাচ্ছে অন্য দেশে। যারা নিচ্ছে তাদেরকে আপনাদের পছন্দ হবে না, কিন্তু কি করব, আপনারা তো আগে আসেননি। ফর্মুলা বিক্রি করে দিয়েছেন? দিয়েছি। সর্বসত্ত্ব প্রথম ক্রেতার? অবশ্যই। ফর্মুলাটা আর কেউ জানে না? আমি আবিষ্কারক, আমি যখন বলিনি জানার তো প্রশ্নই ওঠে না। ক্রেতা নিয়ে গেছে ফর্মুলাটা? না 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 না, পুরো টাকা পরিশোধ করার পর সেটা দেওয়া হবে। তারপরে একাধিক যন্ত্র বানিয়ে যা খুশি করুক কে তারা, আমার তো বলার কিছু নেই। আমি টাকা পেলেই খুশি। চুপচাপ বসেছিলেন চ্যালেঞ্জার। তীব্র ঘৃণা ফুটে বেরোচ্ছে চোখ মুখ থেকে। আর চুপ করে থাকতে পারলেন না। এক্সকিউজ মি মিস্টার নেমার, আপনার যন্ত্রের কার্যকারিতা সম্পর্কে যথেষ্ট সন্দেহ আছে আমার। কেন যেন মনে হচ্ছে আপনি সত্যি কথা বলছেন না। এই তো সেদিন লম্বা লম্বা কথা বলেছে এক ইটালিয়ান জোচ্চর। অনেক দূর থেকে মাইন ফাটিয়ে দেওয়ার চাবিকাঠি নাকি তার হাতের মুঠোয়। গেলাম দেখতে,
পরীক্ষা করে দেখা গেল নাম্বার 1 ফাটকাবাজ বেটা। পুনরাবৃত্তির ইতিহাস বুড়ি বুড়ি আছে। আমি একজন বিজ্ঞানী, এটা নিশ্চয়ই জানা আছে আপনার। শুকনো কথা বলে আমাকে গেলানো একটু মুশকিল। প্রমাণ না দেখে কোনো কথা আমি বিশ্বাস করি না। বিড়াল চোখের দৃষ্টি নিক্ষেপ করল নেইমার, কিন্তু বিনয়ে বিগলিত হাসিটা ধরে রাখল চোখে। ঠোঁটের কোণ থেকে আরো বেশি পরিমাণে লালা গড়াতে লাগলো। বলল, আপনার উপযুক্ত কথাই বলেছেন প্রফেসর চ্যালেঞ্জার। শুনেছি আপনাকে ঠকানো যায় না। দুনিয়ার সবাই ঠকলেও আপনাকে ঠকানো অসম্ভব। বুঝতে পারছি, ঠিকই শুনেছি। ঠিক আছে, প্রমাণ দেখাবো। আগে যন্ত্রটা সম্পর্কে 2-4টে কথা বলে দিই। পরীক্ষামূলক মডেল হিসেবে বানিয়েছি এটাকে। হ্যাঁ, আকারে ছোট, তবে শর্ট রেঞ্জে দারুণ কাজ দেয়। ইচ্ছে করলেই আপনাকে অ্যাটমে পরিণত করতে পারে এই যন্ত্র, নিমেষে আবার ফিরিয়ে আনতেও সক্ষম। কিন্তু যারা এই যন্ত্র কিনছে তাদের অন্যরকম ইচ্ছে। 2-1জনকে অ্যাটম বানিয়ে মন ভরবে না তাদের। কোটি কোটি টাকা খরচ করবে, বানাবে বিশাল আকারের যন্ত্র, হাতের মুঠোয় পুরবে দুনিয়ার সব মানুষকে। দেখতে পারি মডেলটা? অবশ্যই, ইচ্ছে করলে নিজের উপর প্রয়োগ করেও দেখতে পারেন, যদি অবশ্য তেমন সাহস থাকে আপনার। বাজে কথা বলবেন না। ফালতু কথা শুনতে একদম অভ্যস্ত নই আমি। আমার সাহস নেই তো কি আপনার সাহস আছে? আরে 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 আরে, রাগ করছেন কেন? আমি কি তাই বলেছি নাকি? নিজের শরীরের উপর যন্ত্রটার কার্যকারিতা যাচাই করার সুযোগ আপনাকে দেব আমি, কিন্তু আরো কয়েকটা কথা শুনে নিন। জলদি শেষ করুন, আমার সময় কম। বুঝতে পারছি যন্ত্রটা দেখার জন্য অধীর হয়ে উঠেছেন, কিন্তু কি জিনিসের তৈরি এটা, কি উপায়ে কাজ করে জেনে রাখা ভালো। বিনয়ের অবতার যেন নেইমার, 2 হাত কচলাচ্ছে। এই লবণ কিংবা চিনি জাতীয় পদার্থ জলে গুলে যায়, এমনকি গুলে যাওয়ার পর ওই জল দেখে বোঝাও কষ্টকর সত্যি কিছু মেশানো হয়েছে কিনা। আবার ওই জলকে বাষ্পীভূত করে উড়িয়ে দিলেই চিনি কিংবা লবণ ফিরে পাওয়া যায়। এইসব বাচ্চা ছেলের বিজ্ঞান আমাকে শুনিয়ে লাভ নেই। চোখ দুটো কুঁচকে গেছে চ্যালেঞ্জারের। বুঝতে পারলাম বিপদ আসন্ন। এত বাধা দিলে কি করে বলি, আগে শুনি না। ডানাতের তর্জনী নাকের ফুটোয় ঢুকিয়ে কিছুক্ষণ খোঁচালো নেইমার। আঙুলটা চোখের সামনে এনে কি বের করেছে দেখতে দেখতে বলল, লবণ আর চিনির এই বিশেষ গুণ দেখেই ভাবতে লাগলাম, মানুষের দেহকে বাতাসে ছড়িয়ে দিয়ে কি আবার ফিরিয়ে আনা সম্ভব? আপনার ওই আঙুল সরান, আমি বমি করে ফেলবো। এত নোংরা মানুষ জীবনে দেখিনি আমি। হ্যাঁ, এক হিসেবে আপনার যুক্তি মন্দ নয়। দেহের পরমাণুকে বাতাসে উড়িয়ে দেওয়া যেতে পারে হয়তো, কিন্তু আবার ওগুলো ফেরত এনে আস্ত দেহ গঠন একেবারেই অসম্ভব। আমার অন্তত তাই মনে হচ্ছে। এই অসম্ভবকেই সম্ভব করেছি আমি। হাসছেন? হাসুন, কিন্তু এক্ষুনি হাসি মিলিয়ে যাবে আপনার। সেটাই তো দেখতে চাইছি। দেখাচ্ছি। তার আগে আরো একটা কথা। জাদুবিদ্যায় অ্যাপোর্ট বলে একটা শব্দ আছে। অলৌকিকভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় পদার্থকে ট্রান্সফার করাকে অ্যাপোর্ট বলে। অনুপরমাণুতে বিশ্লিষ্ট হয়ে পদার্থ ইথারের ভেতর দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, তারপর আবার আগের অবয়বে ফিরিয়ে আনা হয় ওগুলোকে। একটা অবাস্তবকে আরেকটা অবাস্তব দিয়ে ব্যাখ্যা করা যায় না মিস্টার নেইমার। অ্যাপোর্টে আমি বিশ্বাস করি না। আমার সময়ের অনেক দাম। আপনার সৃষ্টি ছাড়া তত্ত্ব শোনার ধৈর্য বা আগ্রহ আমার নেই। সত্যি সত্যি বানিয়ে থাকলে যন্ত্রটা দেখা, নইলে চললাম। ওঠার উপক্রম করলেন চ্যালেঞ্জার।
অহমিকায় ঘা লাগলো থিওডোর নেমরের। তড়াক করে উঠে দাঁড়িয়ে ডাকলো, ঠিক আছে, আসুন। ঘরের উল্টো দিকের দরজা খুলে ভেতরে ঢুকলো নেইমার। চ্যালেঞ্জারের পিছু পিছু আমিও গিয়ে ঢুকলাম। একটা সিঁড়ির গোড়ায় এসে দাঁড়ালাম। কয়েক ধাপ নেমে শেষ হয়ে গেছে সিঁড়ি। গোড়ায় আরেকটা দরজা, বন্ধ। বিশাল একটা তালা ঝুলছে তাতে। পকেট থেকে চাবি বের করে তালা খুলল নেইমার। দরজা খুলে ভেতরে ঢুকল। পেছন পেছন আমরাও ঢুকলাম। উজ্জ্বল আলো জ্বলছে মস্ত ঘরে, সাদা চুনকাম করা। তামার তারের জন্যে কড়িকাঠ দেখার উপায় নেই। ঝালরের মতো ঝুলছে অগুন্তি তার। এক কোণে মোটা একটা কাটা থামের মাথায় বসানো বিশাল একটা প্রিজম। চওড়ায় কাজটা 1 ফুট, লম্বা 3 ফুট। ডানে দস্তার মঞ্চে বসানো একটা চেয়ার। চেয়ারের হেলানের সঙ্গে কি এক অজানা ধাতুর খুঁটিতে বসানো একটা ধাতব টুপি। অসংখ্য তার বেরিয়ে আছে টুপিটা থেকে। চেয়ারের পাশে একটা ছোট টেবিলে কন্ট্রোল প্যানেল, মিটারের মতো একটা জিনিস, তার পাশে হাতল। শূন্যের কোঠায় ঠেকে আছে রাবার মোড়া হাতলের চিহ্নিত দাগটি। পুরো সেটটা দেখিয়ে বলল নেইমার, এটাই নেইমার ডিসইন্টিগ্রেটর। আর কদিন পরেই পৃথিবী বিখ্যাত হতে চলেছে। কাঁপিয়ে দেবে বহু সিংহাসন, পতন ঘটাবে বহু সরকারের। সারা দুনিয়ায় উল্টে যাবে শক্তির ভারসাম্য। প্রফেসর চ্যালেঞ্জার, আমার সম্পর্কে, আমার মেশিন সম্পর্কে অনেক অশুভ উক্তি আপনি করেছেন। সৌজন্যের কোনো ধার ধারেননি। আমার রেগে যাওয়াটা স্বাভাবিক। আপনাকে অদৃশ্য করে দিয়ে আর নাও ফিরিয়ে আনতে পারি, এটা জানার পরেও মেশিনের ক্ষমতা নিজের ওপর যাচাই করতে চান? হ্যাঁ, সত্যি সাহস আছে? সাংঘাতিক ক্ষেপে গেলেন চ্যালেঞ্জার। চেয়ারে বসার জন্য ছুটে গেলেন। জাপটে ধরে কোনো মতে আটকালাম। না, আপনি যেতে পারবেন না। আপনার জীবনের অনেক দাম। ভয়ঙ্কর ঝুঁকি নিতে যাচ্ছেন। ফিরিয়ে যে আনতে পারবে ওই মেশিন, কি গ্যারান্টি আছে তার? চেয়ার দেখে তো মনে হচ্ছে ডেথ চেয়ার। আমি যাব, তুমি সাক্ষী রইলে। যদি না ফিরিয়ে আনতে পারেও তো টুটি টিপে ধরবে। প্রথমে কিলিয়ে ভর্তা বানাবে, তারপর কলার ধরে হিড়ির করে টেনে নিয়ে যাবে আদালতে। কিন্তু তাতে তো আপনাকে আর ফিরে পাবো না। না না না, আপনি যেতে পারবেন না। অপরিসীম ক্ষতি হয়ে যাবে বিজ্ঞানের। বরং আমি যাচ্ছি। নিজের বিপদ নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই চ্যালেঞ্জারের, কিন্তু বিজ্ঞানের কথায় একটু দ্বিধায় পড়লেন। এই ফাঁকে ছুটে গেলাম আমি। সোজা গিয়ে বসে পড়লাম চেয়ারে। হাতলে চাপ দিয়ে ফেলেছেন নেইমার। কট করে ছোট্ট একটু আওয়াজ হলো। সঙ্গে সঙ্গে ঘুরে উঠল মাথাটা। পলকের জন্যে কুয়াশার চাদরে ঢাকা পড়ে গেলাম যেন। পরক্ষণে চোখের সামনে থেকে কুয়াশাটা কেটে গেল। দেখলাম গর্বের হাসিতে কুৎসিত দাঁত বেরিয়ে পড়েছে নেইমারের। চ্যালেঞ্জারের দৃষ্টি উদ্ভ্রান্ত, ফ্যালফ্যাল করে আমার দিকে তাকিয়ে আছে। আরে কি হলো? আপনার মেশিন চালান? চালানো হয়ে গেছে। খুব ভালো ফল পাওয়া গেছে আপনার উপর। মিনিট 2 ইথার ভ্রমণ করে আবার ফিরেছেন। এবার প্রফেসর যদি রাজি থাকেন তো তাকেও ঘুরিয়ে আনতে পারি। চ্যালেঞ্জারের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন নেইমার। দারুণ বিচলিত হয়ে পড়েছেন প্রফেসর। তাকে এভাবে বিচলিত হতে কখনো দেখিনি। লৌহ কঠিন স্নায়ু গুড়িয়ে গেছে যেন। কাঁপতে কাঁপতে আমার হাত ধরে বললেন, কি সাংঘাতিক, কি সাংঘাতিক ম্যালন। অদৃশ্য হয়ে গিয়েছিলে তুমি। যন্ত্রের ওপরের আকাশে কুয়াশার মতো কি যেন ভাসছিল। সত্যি অদৃশ্য হয়েছিলাম? হ্যাঁ হ্যাঁ, সত্যি অদৃশ্য হয়েছিলে। আমি সত্যি বলছি। দারুণ ভয় পেয়েছিলাম। হাত পা একেবারে ঠান্ডা হয়ে আসছিল। তোমাকে তো ফিরে পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এলে যা হোক শেষ পর্যন্ত। যাক। পকেট থেকে রুমাল বের করে রোমশ কপালের ঘাম মুছলেন চ্যালেঞ্জার।
অট্ট হাসি হাসল নেইমার। এক ফোঁটা লালা টপ করে পড়ল শার্টের বুকের কাজটায়। কি হলো স্যার, এইটুকুতেই হাল ছেড়ে দিলেন? হ্যাঁ, চেয়ারে বসবেন না? জোর করে ভয় তাড়ালেন চ্যালেঞ্জার। আতঙ্ক ভাবটা চোখে লেগেই রইল, কিন্তু তবু সামনে পা বাড়ালেন। হাত বাড়িয়ে দিয়ে আটকালাম। আমার হাত ঠেলে সরিয়ে দিলেন। চেয়ারের সামনে গিয়ে দাঁড়ালেন। এক মুহূর্ত দ্বিধা করে বসে পড়লেন চেয়ারে। কন্ট্রোল প্যানেলের হাতল 3-এর ঘরে ঠেলে দিল নেইমার। অদৃশ্য হয়ে গেলেন চ্যালেঞ্জার। ব্যাপারটা ঘটবে এটা জানা না থাকলে আমি হয়তো চিৎকার করে উঠতাম। ইন্টারেস্টিং না? এই মুহূর্তে ঘরের কোনো এক জায়গায় ইথারে ভাসছে প্রফেসর চ্যালেঞ্জারের দেহ, পরমাণুতে বিশ্লিষ্ট হয়ে। প্রচন্ড ক্ষমতাশালী ওই লোকের জীবন এখন নির্ভর করছে আমার হাতে। ইচ্ছে করলে এই অবস্থায় রেখে দিতে পারি চিরকাল। পৃথিবীর এমন কোন শক্তি নেই তাকে ফিরিয়ে আনতে পারে আমি ছাড়া। আমি আপনাকে বাধ্য করতে পারি। আমার কথাকে পাত্তাই দিল না নেইমার। আহারে, শূন্যে মিলিয়ে গেলেন প্রফেসর চ্যালেঞ্জার। কি সাংঘাতিক! যাওয়ার সময়ও যদি একটু ভালো ব্যবহার করে যেতেন, ফিরিয়ে আনার কথা চিন্তা করতাম। ওই রকম বদমেজাজি মানুষের ফিরে না আসাই ভালো। খবরদার! চেঁচিয়ে উঠলাম আমি। একটা লোহার ডান্ডা দিকে তুলে নিলাম। জলদি ফিরিয়ে আনুন, নইলে এটার এক ঘায়ে আপনার মাথা ছাতু করে দেবো। ফাজলামি করার আর জায়গা পাননি। অত চড়ছেন কেন? একটু তো মজা করছিল। আসলে কি আর আনবো না? অত বড় বিজ্ঞানী, কত ক্ষতি হয়ে যাবে দুনিয়ার, না? যাক, মেশিনের ক্ষমতা আরো দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ, কাগজে লেখার প্রচুর মাল মশলা পাবেন। আমি পরীক্ষা করে দেখেছি চুল আর দেহের কম্পন তরঙ্গ আলাদা। ইচ্ছে করলে জ্যান্ত দেহে চুল লাগাতে পারি, ইচ্ছে করলে বাঁধও দিতে পারি। ওই গরিলাটাকে লোম ছাড়া দেখতে কেমন লাগে বড্ড দেখতে ইচ্ছে করছে। এইটুকু করার সুযোগ অন্তত আমাকে দিন। হাতলে চাপ দিতে শব্দ হলো। সঙ্গে সঙ্গে ফিরে এলেন চ্যালেঞ্জার। কিন্তু কাকে দেখছি? রাখবো না হাসবো বুঝতে পারলাম না। পেট ফাটা হাসি ঠেকাতে পারলাম না কিছুতে। বিশাল মাথায় একটাও চুল নেই। বেড অফ খুলিটা দেখলে অ্যালুমিনিয়ামের তোবড়ানো ঘটির কথা মনে পড়ে যায়। মসৃণ চোয়াল, দাড়ি উধাও হয়ে যাওয়ায় চওড়া চোয়ালটাকে লাগছে বুলডগের চোয়ালের মতো। কন্ট্রোল প্যানেলের হাতল ছেড়ে দিয়ে হাসতে হাসতে গড়িয়ে পড়ল নেইমার। আমাদের হাসির কারণ বুঝলেন না চ্যালেঞ্জার। ফিরে আসার ধাক্কা সামলাতে পারেননি এখনো। অভ্যেসবশে দাড়িতে হাত বুলোতে গিয়ে দেখেন নেই। চকিতে হাত দিলেন মাথায়, চুলও নেই। দুই বাহুর দিকে তাকালেন, একেবারে নির্লোম। বুঝে ফেললেন ব্যাপারটা। ভয়ঙ্কর হুঙ্কার ছেড়ে লাফ দিয়ে নেমে এলেন চেয়ার থেকে। দুহাতে নেইমারের টুঁটি টিপে ধরলেন। ওই গরিলা বাহুর শক্তি আমার জানা। শঙ্কিত হয়ে উঠলাম। নির্ঘাত দমবন্ধ হয়ে মরবে নেইমার। ও কি করছেন প্রফেসর? ওকে মেরে ফেললে জীবনে আর চুলদাড়ি ফিরে পাবেন না আপনি। প্রচন্ড রেগে গেলেও মগজ ঠিকই কাজ করে চ্যালেঞ্জারের। নেইমারকে ছেড়ে দিয়ে সরে দাঁড়ালেন। ঘরে যন্ত্রপাতির অভাব নেই। বড় একটা রেঞ্জ তুলে নিলেন হাতে। চিলের মতো তীক্ষ্ণ কণ্ঠে চেঁচিয়ে উঠলেন, ওঠো! 5 মিনিট সময় দিলাম। এর মধ্যে আমার চুলদাড়ি ফেরত না পেলে একটা একটা করে হাড় ভাঙবো। এমনিতেই ভীষণ কুৎসিত চেহারা নেইমারের, তার উপর প্রফেসরের ভয়ঙ্কর চিৎকারে রীতিমতো ঘাবড়ে গিয়ে আরো বিকৃত হয়ে গেল। ভয়ে একেবারে কেঁচো। কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। দ্বিগুণ লালা গড়াচ্ছে এখন ঠোঁটের কোণ বেয়ে। কেমন লোক আপনি প্রফেসর? গলায় হাত বুলিয়ে ভয়ে ভয়ে বলল নেইমার। তাও বোঝেন না? মেশিনের ক্ষমতা দেখতে চেয়েছেন, দেখিয়েছি। আপনাকে সাহায্য করার কোনো ইচ্ছে আমার ছিল না, বিশ্বাস করুন।
অত ভালো কথা শুনতে চাই না। আমার চুল দাড়ি আমি ফেরত চাই। আবার গিয়ে চেয়ারে বসলেন, আমার দিকে রেঞ্জটা বাড়িয়ে দিয়ে বললেন, নাও এটা রাখো, একটু এদিক ওদিক দেখলেই সোজা মাথায় বসিয়ে দেবে, একটা শয়তান কমবে পৃথিবী থেকে। রেঞ্জটা হাতে নিলাম, তৈরি হয়ে দাঁড়ালাম নেইমারের পেছনে। আরে দেরি কেন? কাঁপা হাতে হাতল চেপে ধরল নেইমার। চাপ দিতেই কট করে আওয়াজটা হলো। মুহূর্তের জন্য নেই হয়ে গেলেন চ্যালেঞ্জার। ভাবলাম আবার তাকে অদৃশ্য করে দিয়েছে নেইমার, নাকি অন্য কোনো ফন্দি। রেঞ্জটা দেব নাকি মাথায় বসিয়ে, আর কয়েক সেকেন্ড দেরি হলে হয়তো তাই দিতাম। হঠাৎ আবার চেয়ারে দেখা গেল চ্যালেঞ্জারকে। আগের চেহারা, যথাস্থানে ফিরে এসেছে চুল দাড়ি। দাড়ির জঙ্গল আর চুলের বোঝায় হাত বুলিয়ে নিশ্চিন্ত হয়ে নিলেন চ্যালেঞ্জার। নেইমারের দিকে তাকিয়ে মোলায়েম হাসি হাসলেন, বললেন, রসিকতার মাত্রা ছাড়াবেন না আমার সঙ্গে, বেঘরে প্রাণটা খোয়াবেন। যাই হোক, মেশিনটা যে কাজের তাতে কোনো সন্দেহ নেই। আর কয়েকটা প্রশ্ন করব, জবাব দেওয়ার ইচ্ছে আছে। হ্যাঁ, মেশিনের শক্তির উৎস কি এইটা বাদে সব প্রশ্নেরই জবাব পাবেন। ফর্মুলাটা আপনি ছাড়া আর কেউ জানে না, ঠিক বলছেন? 100%। অ্যাসিস্ট্যান্টদের কেউ? কোনো অ্যাসিস্ট্যান্ট নেই আমার, আমি একাই কাজ করেছি। চেহারাটা জঘন্য হলে কি হবে, ক্ষমতা আছে আপনার, স্বীকার করতেই হবে। কিন্তু আপনি ছাড়া তো এই মেশিন আর কেউ চালাতে পারবে না, কাউকে শেখাননি। এর কমার্শিয়াল প্রয়োগ হবে কেমন করে? বলেছি তো, এটা একটা মডেল, একই নকশায় বড় জিনিস বানানো যাবে। বিদ্যুতের সাহায্যে এমন একটা সার্কিট তৈরি করেছি যেটা মেশিনের মাঝখানে নতুন তরঙ্গ সৃষ্টি করছে। এই তরঙ্গের ধাক্কায় ভেঙে পরমাণুতে পরিণত হচ্ছে পদার্থ, আবার উল্টো প্রক্রিয়ায় জোড়া লাগাচ্ছে। মেশিনটায় তরঙ্গ প্রবাহ ওপরে নিচে প্রবাহিত হয়। এই প্রবাহ পাশাপাশি চালানোও সম্ভব। যেমন? যন্ত্রটার দুটো মেরু আছে বিপরীতধর্মী। ধরা যাক মেরু দুটো আলাদা করে সাগরের দুটো জাহাজে তুলে দেওয়া হলো। মেশিন চালু করে ওই দুটো জাহাজের মাঝে যদি তৃতীয় আরেকটা জাহাজ নিয়ে আসা হয়, সঙ্গে সঙ্গে অ্যাটম হয়ে মিলিয়ে যাবে ওটা। যত বড় সৈন্য দলই হোক, এই মেশিনের সাহায্যে তাদেরকে মুহূর্তে উড়িয়ে দেওয়া সম্ভব। এই ফর্মুলা শুধু একটি রাষ্ট্রের কাছে বিক্রি করেছেন, শুধু ওরাই এর মালিক হবে। হ্যাঁ, কথা পাকাপাকি হয়ে গেছে। টাকাটা হাতে পেলেই ফর্মুলাটা দিয়ে দেব। যোগ্য হাতে পড়লে এই যন্ত্র কি খেল দেখাবে আশা করি কল্পনা করতে পারছেন। অস্ত্র ব্যবহারে যারা কোনো রকম দ্বিধা করে না, তাদের কাছেই বিক্রি করেছি এটা। ফলটা হবে সাংঘাতিক, তাই না? কুৎসিত হাসিতে চকচক করছে নেইমারের চোখ, সারা মুখে ছড়িয়ে পড়ছে হাসিটা। কল্পনা করুন, লন্ডন শহরের দুদিকে বসানো আছে বিশাল একটা যন্ত্রের দুই মেরু। বিপুল হারে বিদ্যুৎ প্রবাহিত করে সার্কিটটা চালু করে দেওয়া হলো। এর পরের অবস্থা কল্পনা করতে পারছেন? টপ করে এক ফোঁটা লালা গড়িয়ে পড়ল মুখ থেকে। আরো পড়তে যাচ্ছিল, হাতের উল্টো পিঠ দিয়ে সেটা মুছে হাসতে হাসতে বলল, টেমসের উপত্যকা মসৃণ হয়ে যাবে, দাড়ি শেভ করার মতো। বিশাল শহরটা হয়ে যাবে ধুধু মরু প্রান্তর। কোথাও একটা ঘর বাড়ি, কোনো প্রাণী, কিচ্ছু থাকবে না। দারুণ একটা দৃশ্য হবে, তাই না? তাই না? গায়ের রক্ত হিম হয়ে গেল আমার। এ কি মানুষ না পিশাচ? ঠান্ডা ভয়ের স্রোত শিরশির করে নেমে গেল শির দাঁড়াবে। আশ্চর্য হলাম দেখে প্রফেসর চ্যালেঞ্জার একেবারে নির্বিকার। নেইমারের কথায় যেন মজা পাচ্ছেন তিনি। মুচকি মুচকি হাসছেন। আমাকে আরো অবাক করে দিয়ে হাত মেলালেন নেইমারের সঙ্গে। মেশিনের পাল্লায় পড়ে পাগল হয়ে গেলেন নাকি চ্যালেঞ্জার? আপনাকে অভিনন্দন প্রফেসর থিওডোর নেইমার, একটা দুর্দান্ত আবিষ্কার করেছেন আপনি।
আমার মতে শেষ করে দেওয়াই উচিত। এত মানুষ দুনিয়ায় বেঁচে থেকে কি করবে? যত বেশি ততই ঝামেলা। কমিয়ে ফেললে আরামে বাস করা যাবে। এই মেশিন পেলে আমি নিজেই মারা শুরু করে দেব। তারের গোলক ধাঁধায় কয়েক সেকেন্ড হাত বোলালেন চ্যালেঞ্জার। আপন মনে বিড়বিড় করলেন, এত সূক্ষ্ম যন্ত্র জীবনে দেখেনি। হঠাৎ কি ভেবে গিয়ে উঠে বসলেন চেয়ারটায়। আমারই তার ভ্রমণের শখ হলে নাকি? নেইমার হাতলে হাত দিতে যেতেই বাধা দিলেন চ্যালেঞ্জার। 1 মিনিট প্রফেসর, মনে হয় ইলেকট্রিসিটি লিক করছে। কেমন একটা শিরশিরানি ভাব। অসম্ভব! স্পেশাল ইনসুলেটরে মোড়া প্রতিটি তার, লিক করার প্রশ্নই ওঠে না। আপনি যাই বলুন না কেন, লিক তো করছে। তাড়াতাড়ি চেয়ার থেকে নেমে এলেন চ্যালেঞ্জার। জলদি তাড়াতাড়ি এটা মেরামত করুন, নইলে বিগড়ে যাবে আপনার মেশিন। উদ্বিগ্ন হলো নেইমার। তাড়াতাড়ি চেয়ারে গিয়ে বসলো। হেলানে পিঠ রেখে চাপ দিয়ে বলল, কই, আমি তো কিছু টের পাচ্ছি না। আরে কি বলছেন? পিঠের কাজটাই দেখুন, পিঠের কাজটাই করছে না, শিরশির করছে না। না তো, কিচ্ছু টের পাচ্ছি না তো। পেছন ফিরে তাকালো নেইমার। পিঠ ফাঁক করে হেলানের মাঝখানটায় হাত বোলালো। কট করে আওয়াজ হলো। উধাও হয়ে গেল নেইমার। চেয়ার খালি। ফিরে তাকালাম চ্যালেঞ্জারের দিকে। মিটিমিটি হাসছেন। চিৎকার করে উঠলাম, কন্ট্রোল প্যানেলে হাত দিয়েছিলেন নাকি? বোকার মতো চাপও দিয়ে ফেলেছি হাতলে। অ্যাক্সিডেন্ট। হাসিটা লেগেই আছে তার মুখে। তাকিয়ে দেখলাম 3 নম্বর খাঁজে আটকে আছে হাতল। আমি কি দেখছি বুঝতে পারলেন প্রফেসর? তোমাকে উধাও করার সময় লক্ষ্য করেছি ওই খাঁজে হাতল ঠেলে দিয়েছিল নেইমার। ফিরিয়ে এনেছে ক নম্বর দিয়ে? ভুলে গেছি। বলেন কি? তাহলে ফেরাবেন কি করে? ফেরানোর কি আর কোনো দরকার আছে? হ্যাঁ, দরকার আছে মানে? আপনি আমার কথার জবাব দিলেন না প্রফেসর। বিশাল একটা হাতুড়ি তুলে নিয়ে এগিয়ে গেলেন। দ্রাম করে ঘা মারলেন যন্ত্রের ধাতব চেয়ারটায়। থামলেন না। পিটিয়ে ভাঙতে ভাঙতে বললেন, এক ভয়ঙ্কর পিশাচের হাত থেকে রক্ষা পেল পৃথিবী। সকালটা শেষ পর্যন্ত ভালোই কাটলো। নেইমারের অদৃশ্য হওয়ার রহস্যটা অমীমাংসিতই থেকে যাবে। জীবনটা বড়ই নিরস। মাঝে মধ্যে এমন টুকরো আনন্দ পাওয়া গেলে মন্দ হয় না। হাত ঘড়ির দিকে তাকালেন চ্যালেঞ্জার। অনেক বেলা হলো, যাওয়া দরকার। ধাপ্পাবাজ ম্যাজেটির গোষ্ঠী উদ্ধার করতে হবে, নইলে মানুষকে বোকা বানাতেই থাকবে। এইসব বাদরদের কখনোই সুযোগ দেওয়া উচিত নয়। বিমূঢ়ের মতো রওনা হলাম তার পিছু পিছু। দরজার কাছে গিয়ে ফিরে তাকালাম। ভাঙা চেয়ারের উপর শূন্যে ভাসছে অতি হালকা কুয়াশার মতো কি যেন। না না, পিশাচি বলুন আর যাই বলুন, আপনি কিন্তু মানুষ খুন করলেন না। মানুষ খুন ঠেকিয়েছি, কোটি কোটি লোকের অকাল মৃত্যু বন্ধ করেছি। মানব জাতির মস্ত বড় একটা উপকারের জন্য বরং আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। গল্পটি এখানেই শেষ হলো। প্রিয় শ্রোতা বন্ধু, গল্প শোনার পর নিশ্চয়ই আপনাদের মনে একটা ভালো লাগার রামধনু তৈরি হয়েছে। তাহলে আর দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করুন, আর সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ারের কথাও ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন
রেনবো মিডিয়া স্টুডিও। নমস্কার।